এই মুহূর্তে যারা এই সেশনটি উপভোগ করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর খান। আজকের এই সেশনে আমি 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের প্রশ্নগুলোর সমাধান করব। কোনো ধরনের ভণিতা বা ব্যাখ্যা না দিয়ে শুধু সমাধান করার চেষ্টা করব আজকের এই সেশনে। তো আমার কাছে যেই প্রশ্নটি আছে সেটি হচ্ছে সেট 3 নম্বর সেটের এই প্রশ্নটি। সুতরাং আমি মূল প্রসঙ্গে চলে যাচ্ছি, মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়? অপশনগুলো যেগুলো আছে, কতে ছিল হচ্ছে 33/50, খতে হচ্ছে 8/11, গতে হচ্ছে 5/3, ঘতে হচ্ছে 13/27। সুতরাং কোনটি বড় সেটি বের করার জন্য আমরা প্রত্যেকটির পাশে 2/3 এই অংশটুকু লিখছি, 2/3 লিখছি, 2/3 বা যে ইয়েটি আছে ভ্যালুটা সেটাকে লিখছি। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে 3 33-এ 99, 3 50-এ 150। সুতরাং এটি বড় হয়ে যাচ্ছে। এটাকে যদি গুণ করি 3 24, 11 দোকানে 22। সুতরাং এই দুইটা ভ্যালু থেকে দেখা যাচ্ছে 8/11 এই ভগ্নাংশটি 2/3 এর থেকে বড়। সুতরাং এখানে আমরা প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি 8/11। এটি হচ্ছে এই প্রশ্নের সমাধান। এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন জানতে চেয়েছে। সুতরাং একটি সূত্র আছে যে C = A × 1 + r/100⁴n। এখানে এ হচ্ছে আমাদের 400 টাকা, 1 + r এর মান দেয়া আছে, এখানে r এর মান দেয়া আছে 5/100, যেহেতু 2 বছরের জন্য। যদি এটাকে সমাধান করি তাহলে আসবে 400 × 100/105 তার হোল স্কয়ার। এটাকে যদি কাটাকাটি করে 5 দিয়ে কাটাকাটি করলে 21, 5 দিয়ে কাটাকাটি করলে 20, যদি 20-এর বর্গ করি এখানে এই অংশের এইটুকুতে বর্গ করলে 400 × 400 আর 21 দোকানে হচ্ছে 441। তাহলে এটা কাটাকাটি করলে সমাধান আসছে 441 নম্বর প্রশ্ন, যেটি বলেছে 100 হতে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? ধরে নিচ্ছি একটি সংখ্যা হচ্ছে x, তাহলে অপরটি হবে 300 - x। এখন যদি আমরা এই সংখ্যাগুলোর অনুপাত লিখি তাহলে এটা সমান, প্রথমে কতে দেয়া ছিল 1/9, আর গুণ করলে 9x = 300 - x, 10x = 300, x = আসে হচ্ছে 30। যেহেতু বলা আছে এই মানটি একটি সংখ্যা অবশ্যই 100-র চেয়ে বড় হতে হবে, তাহলে এই অপশনটি কোনোভাবে উত্তর হতে পারছে না। পরবর্তী অপশনে চলে যাই আমরা। এখানে লিখছি হচ্ছে 2/5, আর যদি গুণ করি 5x = 600 - 2x, 7x = 600। তাহলে 7 দিয়ে 600-কে ভাগ করা যাচ্ছে না, সুতরাং এখানে কোনো পূর্ণ সংখ্যা আসবে না। এটিও আমরা অপশন হিসাবে নিতে পারছি না। এটা সমান সমান, এখন যদি আমরা পরবর্তী অপশনটাকে ধরি 2/3, আর গুণ করলে কি দাঁড়াচ্ছে 3x = 600 - 2x, যোগ করলে 5x = 600, x = 120। যেহেতু x = 120, একটি সংখ্যা পেয়ে গেছি 120, তাহলে অপর সংখ্যাটি হবে কি? এটি হচ্ছে 120, এটি আসবে 180। সুতরাং এখানে যেহেতু আমরা উত্তর পেয়ে গেছি 2/3, সুতরাং আমরা আর পরবর্তী অপশনগুলো যাচাই করতে যাচ্ছি না। এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। প্রশ্নটি ছিল 100 থেকে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 2/3। এবার আসি পরবর্তী 4 নম্বর প্রশ্ন। একটি অসমতা দেয়া আছে x² - 7x + 12 is lesser equals to 0। এটাকে সমাধান করলে আসে x² - 3x - 4x + 12 is lesser equals to 0। আমরা একটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে x - 3 x - 4। এখন এটার জন্য যদি আমরা একটি
ছক বানাই অসমতার জন্য, যেটা এখানে হচ্ছে x-3, এখানে হচ্ছে x-4, x-3, x-4, আর আমার রেঞ্জ যেগুলো সেটা হচ্ছে -ইনফিনিটি থেকে এটা 3 পর্যন্ত, 3 থেকে 4 পর্যন্ত, 4 থেকে +ইনফিনিটি পর্যন্ত। এখন এর মাঝখানে -ইনফিনিটি থেকে 3 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নিচ্ছি আমরা, ধরছি x এর মান হচ্ছে 2, তাহলে এটা আসে 2 - 3, তার মানে ঋণাত্মক মান আসে, এটা 2 - 4 ঋণাত্মক মান আসে। যদি দুইটাকে গুণ করি একসাথে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এই দুইটার গুণফল প্লাস আসবে, কিন্তু আমাদের কন্ডিশনে বা শর্তে দেওয়া ছিল সেটার মান <0 হবে। তাহলে 3 থেকে 4 এর মধ্যবর্তী যে কোনো একটা মান আমরা ধরছি 3.5। যদি 3.5 ধরি তাহলে এটার মান আসে কত? পজিটিভ। 3.5 ধরলে এটা 3.5 - 4 -0.5, তার মানে এটা আসে নেগেটিভ, প্লাসে মাইনাসে মাইনাস। এখন এটা যদি 5 ধরি, পরবর্তী আরেকটি সংখ্যা 5 ধরলে এটা চলে আসে পজিটিভ, 5 - 4 মানে এটাও পজিটিভ, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তার মানে এটা উত্তর হতে পারছে না, এটা উত্তর হচ্ছে না। তাহলে 3 থেকে 4 পর্যন্ত যেই ভ্যালুটা, 3 থেকে 4 পর্যন্ত যেই ভ্যালুটা, এটা হচ্ছে এই অসমতা বা ইনইকুয়ালিটির সমাধান। এবার যে প্রশ্নটি দেওয়া আছে এটি একটি বীজগণিতের প্রশ্ন। দেওয়া আছে x² + y² + z² = 2, এবং আরেকটি দেওয়া আছে xy + yz + zx = 1। আমাকে করতে হবে হচ্ছে x + 2x x + 2y তার হোল স্কয়ার, y + 2z তার হোল স্কয়ার প্লাস z + 2x তার হোল স্কয়ার। এটাকে যদি a + b তার হোল স্কয়ারের সূত্র বসাই তাহলে কি আসে? x² + 4xy + 4y², y² 4yz + 4z², z² + 4xz + 4x², 4x² + x² মানে 5x², 4y² y², 5y², এখানে আছে 5z² প্লাস বাদবাকি যে অংশগুলো আছে 4xy + 4yz + 4zx। এখান থেকে যদি 5 কমন নেই, x² + y² + z², এখান থেকে যদি 4 কমন নেই, xy + yz + zx। তাহলে এই মানগুলো এখন যদি বসিয়ে দেই, 5 × এটার মান দেওয়া ছিল 2 + 4 × এটার মান দেওয়া ছিল 1, 10 + 4 দ্যাটস মিন 14। এই 14 হচ্ছে এই প্রশ্নের সমাধান। এবার আসি পরবর্তী যেই প্রশ্নটি, সেটি সূচক লগারিদম থেকে এসেছে। লেখা ছিল 1/2 × 2⁻x - 3 + 1 = 5 হলে x এর মান কত? তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 × x⁴ 2⁻x - 3, 5 - 1, 1কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে লিখতে পারি 2⁻x, এটার উপরে 1 আছে, বিয়োগ করে দিলে -1 - 4 সমান আছে। এটাকে লিখতে পারি 2⁻x - 4 = 2², যেহেতু দুই পাশে ভিত্তি সমান আছে, x - 4 = 2, x আসছে 6। সুতরাং x এর মান যদি 6 হয় তাহলে এই দুইটা সমান হবে। আমাদের কাঙ্ক্ষিত সমাধান হচ্ছে 6। এবার আসি 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে লগের, লগ ভিত্তি হচ্ছে √8, x = 3/1/3। এখন এখানে আমরা লিখতে পারি x = √8, 3 × 9 = 10/3। আমাদেরকে এখানে x এর মান বের করতে বলা হয়েছে, তাহলে 8 রুটের কারণে আমরা লিখতে পারি 1/2, 3 × 2, আর 8কে লিখতে পারি 2³ তাহলে 2 × এই পাশে লিখতে পারি 10 × 3 / 3/2, যার কাটাকাটি করলে মান আসে হচ্ছে 5, 2⁵, তার মানে 16 × 32। তাহলে x এর মান 32 হলে আমাদের এই লগারিদমের দুই পাশ সমান হবে। এবার আসি পরবর্তীতে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলা আছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত? একটা সিলিন্ডার, এই সিলিন্ডার বৃত্তীয় তলের যে ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং এটার উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। আমাদেরকে বলছে সমগ্র তলের যে ক্ষেত্রফল সেটি বের করার জন্য। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল জানি, দুইটা যেহেতু ভিত্তি আছে 2π
আর স্কোয়ার, আর বাইরের পৃষ্ঠের যেই ক্ষেত্রফল সেটা হচ্ছে 2 পাই আর এইচ। যদি আর এর মান বসাই 2 স্কোয়ার, 2 পাই, এইচ এর মান যদি 6 বসানো হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পাই, 6 দুগুণে 12, দুগুণে 24 পাই, তাহলে 24 আর 8 হচ্ছে 32 পাই। এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 32 পাই। এবার 11 নম্বর প্রশ্ন ছিল, কোনো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 28 ডিগ্রি ও 62 ডিগ্রি হলে কোন ধরনের ত্রিভুজটি কোন ধরনের হবে? একটা কোণ হচ্ছে 28 ডিগ্রি, আর একটা কোণ হচ্ছে 62 ডিগ্রি। তাহলে 28 আর 62 যদি আমরা যোগ করি তাহলে কত আসে? 62 প্লাস 28 সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অবশ্যই অপর কোণটা 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অপরটা যদি 90 ডিগ্রি হয়, এটি একটি সমকোণী ত্রিভুজ। পরবর্তীতে 12 নম্বর প্রশ্নে বলা আছে, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, এখানে এর প্রত্যেকটি হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে একটি কর্ণ টানলাম, এই কর্ণের দৈর্ঘ্য কত আসবে? পিথাগোরাসের সূত্র অনুযায়ী 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু, যদি কর্ণের দৈর্ঘ্য ধরি 2 4 স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার, এক্স স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে 4 রুট 2। যেহেতু এটি পুরোটা হচ্ছে একটি ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে x বাই 2 ইকুয়ালস টু 2 রুট 2। তাহলে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে বা ব্যাসার্ধ হচ্ছে 2 রুট 2। তাহলে আমাদের সমগ্র বৃত্তের যে ক্ষেত্রফল সেটি কি হবে? পাই আর স্কয়ার। পাই আর এর মান হচ্ছে 2 রুট 2 তার হোল স্কয়ার, তাহলে 4 দুগুণে 8, 8 পাই। তাহলে এটির সমাধান হচ্ছে 8 পাই বর্গ সেন্টিমিটার। এবার 13 নম্বর প্রশ্নে আসি। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কনিক CONIC এই শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত? এটা বিন্যাস অধ্যায় থেকে এসেছে। সি আছে 2টি, মোট লেটার আছে 1 2 3 4 5, তাহলে ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টরিয়াল 2, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 বাই ফ্যাক্টরিয়াল 2, তাহলে 4 5 20, 3 20 60, তাহলে বিন্যাস সংখ্যা হচ্ছে 60। 14 নম্বর প্রশ্নে বলেছে, এটি একটি সেট অধ্যায় থেকে এসেছে, যদি a ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট এক্স হলো 5 7 দ্বারা বিভাজ্য এবং এক্স 150 থেকে ছোট, তাহলে এক্স যে সংখ্যাটা সেটা 5 এবং 7 দ্বারা বিভাজ্য। 5 এবং 7 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলি হবে এই দুটো লসাগু, তাহলে লসাগু হচ্ছে 35। এবং বলেছে এক্স অবশ্যই 150 থেকে ছোট হবে, তাহলে 150 থেকে ছোট 35 দ্বারা ডিভিজেবল এরকম সংখ্যা হচ্ছে 5 7 35, 30, 4 7 28, তাহলে 4টি সংখ্যা আছে 150 থেকে ছোট যেগুলো 5 এবং 7 উভয় সংখ্যা দিয়ে বিভাজ্য, তাদের শক্তি সেট নির্ণয় করতে বলেছে। তাহলে পাওয়ার অফ এ সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তাহলে কত হয়? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4 4 16, তাহলে এর শক্তি সেট হচ্ছে 16। এবার আসি 15 নম্বর এবং সর্বশেষ যে অঙ্কটি সেটি এসেছে সম্ভাব্যতা সেই অধ্যায় থেকে। বলেছে একটি থলিতে, মনে করুন এটি হচ্ছে একটি থলি, থলিতে আছে 5টি নীল বল আছে এবং 10টি সাদা বল আছে, 20টি কালো বল আছে। দৈবচয়নের মাধ্যমে যদি একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাব্যতা বা সম্ভাবনা কত? এটা সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে এখানে মোট বল আছে হচ্ছে 35টি। প্রথমে আমরা বের করতে পারি সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 10 বাই 35, তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস 10 বাই 35, লসাগু করলে 35 মাইনাস 10, দ্যাটস মিন 25 বাই 35, 5 দিয়ে কাটলে 5 5 25, নিচে থাকে 7, 5 বাই 7, তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে 5 বাই 7। এই ছিল গণিত অংশের প্রশ্নের সমাধান 46তম বিসিএস প্রিলিমিনারিতে। তো আমার এই সেশনে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আমি চেষ্টা করব সেই অংশটুকুকে আবার সংশোধন করে দেওয়ার জন্য। এখন আসি আগের একটি
সেশনে আমি আলোচনা করেছিলাম প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার পরবর্তীতে কি ধরনের কর্মসূচি হাতে নেওয়া উচিত। এখন একটি কাজই আছে, সেটি হচ্ছে মার্কস গণনা করা। কিভাবে গণনা করতে হবে সেটি আবার একটু বলছি। মনে করুন আপনি 165টি প্রশ্নের উত্তর করে এসেছেন। তো 165টি প্রশ্নের মধ্যে দেখবেন যে বাজারে বিভিন্ন মাধ্যম বিভিন্ন ধরনের উত্তর দিচ্ছে, এরকম প্রশ্ন থাকে 4 থেকে 5টি। যে এই মাধ্যম বলছে উত্তর খ, ওই মাধ্যম বলছে উত্তর গ, এইরকম একটি কনফিউশন থাকে। এরকম কনফিউশন কোশ্চেন থাকে 4 থেকে 5টি। তাহলে এই 4 থেকে 5টি, যেটি বাজারও এখনো পর্যন্ত সমাধান স্থির করতে পারেনি, সেই প্রশ্নগুলোতে দেখা গেছে আপনার 3টি হতে পারে, 2টি ভুল হতে পারে, অথবা 2টি হতে পারে, 3টি ভুল হতে পারে। এইটা আপনি কোনোভাবে গণনা করতে পারবেন না। সুতরাং এই 5টি প্রশ্নের আপনি নিট মার্কস বা ফলাফল ধরবেন 0। তাহলে যদি এই 5টি প্রশ্নের উত্তর আপনি বাদ দেন, তাহলে আপনার কাছে প্রশ্ন থাকে 160টি। 160টি প্রশ্নের উত্তর আপনি করে এসেছেন ধরতে হবে। ধরে নিচ্ছি আপনার এর মধ্যে 20টি প্রশ্ন ভুল উত্তর করেছেন, সেই 20টির জন্য আপনি 10 মার্কস মাইনাস খাচ্ছেন, তাহলে আপনার চলে যাচ্ছে 30 মার্কস। হাতে থাকছে আপনার 130 মার্কস থাকছে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে 130 মার্কস থাকছে না। কেন থাকছে না? আপনি 165টি প্রশ্নের উত্তর করে এসেছেন, সেখানে এমন একটি প্রশ্ন থাকতে পারে যেটি বাজার বলছে এটি সঠিক উত্তর ক, আপনিও জানেন সঠিক উত্তর ক, কিন্তু পিএসসি এটির উত্তর ধরছে খ। এরকম একটি থাকলেও থাকতে পারে। সেই যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আমলে নিয়ে আপনি একটি প্রশ্নের উত্তরকে ধরতে হবে, সেটি আপনার ভুল যাচ্ছে। এবং আরেকটি প্রশ্ন আপনাকে ধরতে হবে, আপনি 165 প্রশ্নের মধ্যে ধারণা করছেন উত্তর করে এসেছেন, কিন্তু আদতে আপনি আসলেই সেটি উত্তর দাগা নিনি। এরকম একটি প্রশ্ন আপনাকে আমলে নিতে হবে। আরেকটি আমলে নিতে হবে যে আপনি সাবকনশাস মাইন্ডে বা অবচেতন মনে ভুল উত্তর করে এসেছেন। আপনি জানেন এটির উত্তর ক, ভাবছেনও দিচ্ছেন ক, কিন্তু আপনি সাবকনশাস মাইন্ডে খতে উত্তর করে এসেছেন। এইরকম একটি সম্ভাব্য ভুলকেও আমলে নিতে হবে। এইভাবে আমলে নিয়ে সেখান থেকে আপনাকে আরও 5 মার্কস বাদ দিতে হবে। 5 মার্কস বাদ দিলে আপনার মার্কস থাকে হচ্ছে 125। এই যে 165টা উত্তর করার পরে 125 যে মার্কসটুকু পেয়েছেন, সেটি হচ্ছে আপনার নিট মার্কস। এর থেকে আশা করি আর নিচে নামার খুব একটা সুযোগ বা সম্ভাবনা নেই। তো এইভাবে আপনারা মার্কস গণনা করবেন এবং আগামী 1-2 দিন যাবত বাজার যাচাই করবেন যে বাজার কাট মার্কস কী বলছে। যদি দেখেন যে কাট মার্কস থেকে আপনার নিট মার্কস 5 থেকে 7 মার্কস প্লাস থাকছে, তাহলে আপনি চোখ বন্ধ করে রিটেনের জন্য প্রস্তুতি নিতে থাকুন। সবার জন্য শুভকামনা থাকলো। আজকের সেশন এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।